প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি মাসের ৭ এবং ৮ তারিখ ২০২৫ রেডিসন ব্লু ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে 15th সামিট বিআইটি অর্থাৎ বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিক্স ২০২৫। এই ২ দিনের সেমিনারে দেশের সমস্ত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা অংশগ্রহণ করছেন। সেই সাথে দেশের বাইরে থেকে আগত আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা অংশগ্রহণ করছেন। এখানে অনেকগুলো প্যানেল ডিসকাশন, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপের মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থার সাথে বাংলাদেশকে তাল মিলিয়ে চলতে হলে আমরা কীভাবে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এই বিভাগটিকে আরও উন্নীত করতে পারবো সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে। দর্শক, বিভিন্ন প্যানেল ডিসকাশন, সেমিনার, সিম্পোজিয়াম চলতে থাকবে এবং তার পাশাপাশি আমরা এই সেমিনারে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের কিছু ইন্টারভিউ বা কিছু বিশেষ কথা আমরা তাদের কাছ থেকে শুনব। চলুন যাওয়া যাক 15th বিআইটি সামিটের মূল আয়োজনে। We are now moving to the next session, which is the challenging cases. My name is Dr. Raza. I am from United Kingdom, and I have the honor to moderate this session. So we will be presenting 3 cases, which are the challenging cases, and then we'll have a discussion about these cases. So I have the honor to invite the first presenter, Dr. Ashok Datta. He will present the first case, and then we will discuss. Dr. Asad. Respected moderators, chairpersons, and my dear teachers and learned audience, how should I treat the challenging case? That is not actually challenging, but a complex case. So my patient was 55 years old male, hypertensive, diabetic, creatinine was raised with eGFR 40 ml per minute. PCI was done previously in 2016 with DES in the proximal LAT. The previous record and CD was not available. LV ejection fraction was normal. Patient presented with crescendo angina. There was some STT change in the infralateral leads. We did the angiogram. Left pain seems to be normal, but there might be some lesion. Stent in the proximal LAD, but osteoproximal LAD was uncovered. মূল সেমিনার থেকে আবারও আমরা চলে এলাম ইন্টারভিউ পোর্শনে। আমরা এখন কথা বলছি ডক্টর AM শফিক, সিনিয়র কনসালটেন্ট, ইউনাইটেড হসপিটাল কার্ডিওলজি ইউনিটে কাজ করছেন। স্যার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, আমাদের দেশে অ্যাঞ্জিওগ্রাম করতে গিয়ে অনেকেই ভয় পান। আপনি যদি খুব সংক্ষেপে আমাদের অ্যাঞ্জিওগ্রাম প্রসিডিউর সম্পর্কে এবং সাধারণ মানুষের ভীতি দূর করা সম্পর্কে কিছু। এই ব্যাপারটা আসলেই বড় একটা বিষয়। মানুষের মাঝে যে ভীতিটা কাজ করছে, এই ভীতিটা প্রবাবলি ডেভেলপ করেছে বিকজ অ্যাঞ্জিওগ্রামটা যখন আমাদের দেশে আসে তখন গুটি কয়েক সেন্টার এটা সীমাবদ্ধ ছিল, যে কারণে মানুষের এটার অ্যাক্সেস ছিল না, সেই কারণে ভীতিটা স্বভাবতই ছিল। আমি যদি ছোট্ট একটা বিষয় বলি, যদি ব্যথার কথা বলি, তাহলে ব্যথা একেবারেই নাই, মানে একটা পেপার কামড়ের সমান ব্যথা। সুতরাং এই ব্যথাটা নাই, ভীতিটা যে যার মতো করে পায়। কিন্তু অ্যাঞ্জিওগ্রামে আমরা মারা যাব কিনা সেই ব্যাপারটা যদি বলি, অ্যাঞ্জিওগ্রামের টেবিলে সত্যিকার অর্থে পেশেন্ট মারা যায় কয়জন? আমি বিশ্বাস করি অ্যাক্সিডেন্টের থেকে অনেক কম, এবং রুটিন অ্যাঞ্জিওগ্রামে মৃত্যুর হার অত্যন্ত কম, নেগলিজেবল অথবা হয়ই না। যেটা হলো, যদি হার্ট অ্যাটাকের পেশেন্টের যখন আমরা অ্যাঞ্জিওগ্রাম করি, দিস ইজ এ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন। যখন তার অ্যাঞ্জিওগ্রাম করা হয়, করে রক্তনালীতে ব্লক আছে সেটা ঠিক করে দেওয়া হয়, সেটাতে তার মৃত্যুর ঝুঁকি কমে। এবং এই সময় পেশেন্ট যদি টেবিলে মারা যায়, অবাক হবার কিছু নাই, কারণ হার্ট অ্যাটাকের পেশেন্ট বিফোর কামিং টু হসপিটাল মারা যেতে পারে, হসপিটাল আসবার পরে মারা যেতে পারে, অ্যাঞ্জিওগ্রামের টেবিলে মারা যেতে পারে, এবং ইভেন সাকসেসফুলি অ্যাঞ্জিওপ্লাস্টি রিং লাগানোর পরও পেশেন্ট মারা যেতে পারে। এটা বিকজ হার্ট অ্যাটাকে কিছু মাসল ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজ অংশটা হার্টের ফেইলিউর তৈরি করতে পারে এবং হার্ট কার্ডিয়াক অ্যারেস্ট তৈরি করতে পারে, যেটা মৃত্যুর ঝুঁকির কারণ হয়ে থাকে। কিন্তু অ্যাঞ্জিওপ্লাস্টি করে এই মৃত্যু ঝুঁকি কমে, বাট স্টিল জিরো হয়ে যায় না। প্রিয় দর্শক, কনফারেন্সের এই মধ্যবর্তী সময়ে আমরা এখন কথা বলছি ডক্টর নুসরাত জাহান, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা আমাদের বাংলাদেশের ইয়াংদের মধ্যে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। আপনারা অনেক কিছু জেনেছেন, নতুন কি জানতে পারছেন বা আপনাদের কি সুবিধা হচ্ছে? এটা বিদেশের যে আধুনিক চিকিৎসা সম্পর্কে, যেগুলো আমরা হয়তো দেশেও করতে পারতাম, কিন্তু হচ্ছে তাদের সাহায্যে মানে তারা যে কনসেপ্টগুলো দিচ্ছে সেগুলোর মাধ্যমে আমরা আরও জানছি এবং এই জানার মাধ্যমে আমরা
আরও আমাদের কাজটাকে প্রান্তিক পর্যায়ে আমরা যারা আছি কনসালটেন্ট হিসেবে তারা কাজটা আরও এগিয়ে নিতে পারবো আর কি। জি অবশ্যই প্রান্তিক পর্যায়ে বা আপনি যেখানেই কাজ করেন না কেন প্রতিনিয়তই সেখানে অনেক রোগী ডিল রোগী করতে হয় আসে। আপনাকে। তো হচ্ছে এই আপনার হাসপাতালে রোগীর প্রেশার কেমন, বিশেষ করে কার্ডিয়াক পেশেন্টের প্রেশার কার্ডিয়াক কেমন? রোগীর প্রেশার তো ভয়াবহ, যেহেতু আমরা হচ্ছে ভয়াবহ। জেলা পর্যায়ে কাজ করি, জি। তো সেক্ষেত্রে অনেক রোগী। আসলে রোগী ম্যানেজ করবার ক্ষেত্রে আপনাদের নিত্য নতুন যে জ্ঞানের সঞ্চার হচ্ছে এই কনফারেন্সগুলোর মাধ্যমে, সেগুলির মাধ্যমে আমাদের রোগীদেরই আসলে উন্নতি হয়, সেটি আপনি বলবার চেষ্টা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই কনফারেন্সের পক্ষ থেকে এবং আরটিভির পক্ষ থেকে, এসকে ফার্মাসিউটিক্যালস কোম্পানির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। So I'm going to share a case that I did. So I'm from Pittsburgh. I'm the chief medical officer, but I'm also the director of the cath lab at the University of Pittsburgh Medical Center. And before I start, I do want to share that the way our hospital system is set up is that my hospital is the main academic tertiary care center. And we have a lot of small hospitals nearby that are community hospitals, and patients go there first, and then they end up getting transferred here if there's any complicated case or if they need higher level of care. So just keep that in mind when I discuss my case. প্রিয় দর্শক, সেমিনারের এই পর্যায়ে আমরা আবারও কথা বলছি ডক্টর DMMF ওসমানী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডিশনাল ডিরেক্টর BSMMU স্যারের সাথে আমরা একটি বিশেষ বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। আপনাকে প্রথমেই ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিক্স এই সেমিনারে বা এই 2 দিনের কনফারেন্সে আপনারা এসেছেন, আপনার অভিজ্ঞতা সম্পর্কে ছোট্ট করে 2-1টি কথা বলবেন। আমি মনে করি এরকম কনফারেন্স রেগুলার হওয়া উচিত এবং ইট ইজ বেস্ট পসিবল ওয়ে টু এক্সপোজ আওয়ার সায়েন্স অ্যান্ড নলেজ। আমরা বলি এভিডেন্স বেসড মেডিসিন, পুটিং ইউর সায়েন্স ইন দ্য ডে টু ডে প্র্যাকটিস। এটাই সম্ভব হবে এরকম কনফারেন্স হলে। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কনফারেন্সের মধ্যবর্তী সময়ে আবারও আমরা কথা বলতে এসেছি ডক্টর ATM নুরুন্নবী শাহ, অ্যাসোসিয়েট প্রফেসর NICVD। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আলোচনায়। আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে এই ধরনের ইন্টারন্যাশনাল লেভেলের বা আন্তর্জাতিক মানের একটি কনফারেন্সে আমরা আন্তর্জাতিক মানসম্মত চিকিৎসা সম্পর্কে জানতে পারছি। আমাদের দেশেও যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে সেখানে টেকনোলজি এবং ঔষধের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে কিনা বা হতে কতদূর আপনি কি মনে করছেন, এই বিষয়টি নিয়ে আমাদের দর্শকদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা মনে করি এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের মাধ্যমে এক্সচেঞ্জ অফ মডার্ন নলেজ অ্যান্ড টেকনোলজি, এটা এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের দেশের চিকিৎসকদের নলেজটা আপ টু ডেট হচ্ছে, পাশাপাশি আমাদের দেশে যে ইন্টারন্যাশনাল লেভেলের যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি চলতেছে এবং সেটা এক্সচেঞ্জ করা, সেটা একটা সুবিধা হচ্ছে। দ্বিতীয় কথা হলো আমাদের দেশের যে মেডিসিন যে ডেভেলপ করছে, সেই মেডিসিন মার্কেটটা কিংবা মেডিসিন সমস্ত অ্যাভেলেবিলিটি এবং কোয়ালিটি এত ইন্টারন্যাশনাল লেভেলের, যেটা আমাদের দেশের মেডিসিন বিশ্বের 80টির উপরে দেশে এক্সপোর্ট হচ্ছে, যা আমাদের দেশের কার্ডিওভাস্কুলার রোগীদের, কার্ডিয়াক পেশেন্টদের সমস্ত ট্রিটমেন্টেই আমাদের দেশের তৈরি ফার্মাসিউটিক্যালসের তৈরি মেডিসিন দিয়েই সম্ভব। ধন্যবাদ আপনাকে। So as you can see, he has distal left main extending into the ostial LAD. His ostial circ is very tight. Proximal circ is 100% occluded with some left-to-left collaterals. He also has like a mid-LAD lesion. Here's another view. You can see the mid-LAD lesion here. You can see the collaterals fill up in the left circumflex. আমাদের সাথে এবারে যুক্ত হয়েছেন ডক্টর MA হাসনাত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কার্ডিওলজি NICVD। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ এবং দর্শক মণ্ডলী যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আজকের এই বড় কনফারেন্সে এসে আপনার অভিজ্ঞতা কি, সেটি আমাদের দর্শকদের জন্য একটু বলবেন প্রথমে। জি, আসলে দেখুন, এই ধরনের যে কনফারেন্সগুলা, এগুলা আমাদের যারা আমরা চিকিৎসক তাদের জন্য কিন্তু খুব প্রয়োজন। তার কারণ আমাদের নলেজটাকে সবসময় আপ টু ডেট রাখার প্রয়োজন আছে। তার কারণ আপনারা জানেন যে মেডিকেল সায়েন্স এটা কিন্তু সবসময় একটা পরিবর্তনশীল। প্রতিনিয়ত বিশ্বের নানা জায়গায় নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে এবং নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হচ্ছে। তো এই পদ্ধতির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া এবং নিজেদের জ্ঞানকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আসলে এই ধরনের একটা আন্তর্জাতিক মানসম্পন্ন যে কনফারেন্সগুলোতে অ্যাটেন্ড করা এবং বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকদের সাথে, বিজ্ঞানীদের সাথে যে মত বিনিময়গুলো, এগুলো আসলে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করে, জ্ঞানকে বৃদ্ধি করে। সুতরাং আমি মনে করি যে এই ধরনের কনফারেন্স আমাদের ডাক্তারদের জন্য খুবই উপকারী একটাই। এটা কিন্তু আমাদের জন্য একটা, আমি মনে করি যে আমাদের জন্য, বিশেষ করে জুনিয়র ডাক্তারদের জন্য একটা অনেক বড় ধরনের প্রাপ্তি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে কথা বলবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং দর্শক মণ্ডলী, আপনারা যারা শুনলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Thank you, Dr. Vikram Arachi. How would you treat this case? It sounded like when he was transferred to your center, he was pretty unwell. The LV isn't. I mean, was he on inotropes? I didn't quite gather. Yeah, he was a little bit of inotropes. He was on Basically, he's heading towards shock. এই পর্যায়ে আমরা আবারও সংক্ষিপ্ত আলোচনা করছি অধ্যাপক ডাক্তার আবুল ফজল খবির উদ্দিন আহমেদ স্যারের সাথে। তিনি সদস্য সচিব বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি। আপনি অনেক অভিজ্ঞ চিকিৎসক, আপনার কাছে জানতে চাইব যে আমরা দেখি যে যত অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সেগুলি আমাদের দেশে কিছুটা ঢাকা কেন্দ্রিক। এটিকে প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য কিভাবে কাজ করা যেতে পারে আপনি কি মনে করছেন? টাইমটা একটা খুবই ইম্পর্ট্যান্ট, ক্রুশিয়াল ব্যাপার। যে আপনার একটা ফর এক্সাম্পল একটা দিনাজপুর, একটা বগুড়া ইয়ে থেকে যখন রুগীটা ঢাকা রেফার করা হয়, যে সময়ে অপচয় হয়, এটা কিন্তু একটা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো সময় সে মানে ইট গিভস নো টাইম। যার জন্য আমরা যদি এই সমস্ত লেভেলে অ্যাটলিস্ট বিভাগীয় পর্যায়ে যদি একটা হার্ট অ্যাটাকের রুগীকে ওই সার্ভিসটা দিতে পারি যেটা NICVD অথবা হার্ট ফাউন্ডেশনে দেওয়া হয়, তাহলে অনেক রুগীরই আপনার চাপ, লোড এবং রুগীর জীবনও আপনার বেঁচে যাবে। আসলে এটা যদি এই প্রত্যন্ত অঞ্চলে আমরা ছড়িয়ে যায় করতে পারি তাহলে অবশ্যই NICVD বা ঢাকার হাসপাতালগুলোর লোডটাও কমবে এবং রুগীরও চাপ কমে যাবে। অনেক ধন্যবাদ স্যার, RTVর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। Bifurcation PCI from global perspective. So my name is Dr. Raza. I'm consultant cardiologist from UK. And as you know that these are the techniques which are widely used all over the world. And it is now widely accepted that single stent strategy is the default strategy. এই পর্যায়ে আমরা এখন কথা বলছি ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ খান, কনসালটেন্ট কার্ডিওলজি NICVD এবং জয়েন্ট কনভেনার বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি। হৃদরোগীদের চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশে প্রান্তিক জনগণের জন্য হৃদরোগীদের চিকিৎসা যাতে আরও বেশি করে আমরা পৌঁছতে পারি বা হৃদরোগ বিশেষজ্ঞ বেশি করে আমরা তৈরি করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আপনার মতামত একটু জানতে চাইছি। হৃদরোগ বা আমরা কার্ডিওলজি যেটা বলি সেটা সবসময়ই একটি ক্রিটিক্যাল ডিজিজ, ক্রিটিক্যাল এবং একটি এমার্জেন্সি ট্রিটমেন্ট। অন্য যে কোনো রোগের ক্ষেত্রে যতটুকু সময় নেওয়া যায়, যখন একটা হার্ট অ্যাটাকের রোগী, হার্ট ফেলিওরের রোগী, তাদের ক্ষেত্রে টাইমটা সবচেয়ে বড় কনস্ট্যান্ট একটা ইস্যু। যত আর্লি তাকে আমি একটা প্রপার ম্যানেজমেন্টে যেতে পারবো, তত তার রিকভারি রেট ভালো থাকবে এবং সার্ভাইভাল রেট ভালো থাকবে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে ইতিমধ্যেই হৃদরোগের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অন্য অন্য সাবডিভিশনও যেরকম ডেভেলপড হয়েছে, কিন্তু একটি জায়গায় আমাদের বোধহয় এখনও কাজ করার সুযোগ আছে। কিন্তু এই ডিভিশনাল লেভেলে যাতায়াতের যে ইস্যুটা থাকে, তখন ওই সময়টা রোগীদের জন্য একটি ক্রিটিক্যাল টাইম ফ্যাক্টর হয়ে যায়। তো এই জায়গায় আমাদের সবচেয়ে জরুরিভাবে যেটা করা দরকার, অ্যাটলিস্ট জেলা পর্যায়ে যদি আমরা CCU এবং কার্ডিওলজিস্ট এখন প্রায় সব জেলা পর্যায়ে আছে, অ্যাটলিস্ট যদি আমরা এই এমার্জেন্সি সাপোর্টটা আমরা CCU সাপোর্ট সহ এনজিওগ্রাম বা স্টেন্টিং এই পর্যায়টা যদি আমরা জেলা পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তোবা আমরা সারা বাংলাদেশের রোগীদেরকে আরও অনেক বেশি সহজে সেবা দিতে পারবো। তাদের সার্ভাইভাল রেট ভালো থাকবে এবং লাইফ এক্সপেক্টেন্সিও আগের চেয়ে ইনশাল্লাহ ভালো থাকবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, 15th BIT সামিটের এই পর্যায়ে আমরা কথা বলছি মোহাম্মদ শুয়েব আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কার্ডিওলজি ডিপার্টমেন্ট, সিলেট ওসমানী মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। আপনি একজন কার্ডিওলজিস্ট হিসেবে আপনার কাছে সাধারণ একটি কোশ্চেন করতে চাই, সেটি হচ্ছে যে যদি কেউ একজন হৃদরোগে আক্রান্ত হন, তার লক্ষণগুলো ওই মুহূর্তে তিনি কিভাবে বুঝবেন? একটা সাধারণ মানুষকে খুব সাধারণভাবে বলতে চাই, উনি যদি হৃদরোগে আক্রান্ত হন উনি কীভাবে বুঝবেন? ওনার বুকের মধ্যভাগে বা আমরা রেক্টোস্টার্নাল চেস্ট পেইন হবে, ঠিক এই জায়গাটাতে খুবই ব্যথা উনি অনুভব করবেন, যেটা আগে উনি ওরকম করে উনি অনুভব করেন না। এই ব্যথাটা এত ব্যথা হবে যে উনি সাধারণত যদি ব্যথা কমানোর জন্য উনি বিশ্রাম নেন বা উনি কোনো স্প্রে ইউজ করেন, সেটা দেখা যায় কমবে না, কোনো কাজ করবে না। উনি পাশাপাশি উনি অন্যান্য ওনার ব্যথাটা হাতে থেকে নেমে আসতে পারে এবং উনি একটু বমি ভাব বা বমি এবং ওনার ঘামও হতে পারে। এটা খুবই সাধারণ লক্ষণ আমাদের।
সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা আপনার সাথে কথা বলেছি, আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, বেঁচে থাকতে হলে হৃদযন্ত্রকে আমাদেরকে ভালো রাখতে হবে, হার্টের সঠিক চিকিৎসা করতে হবে, সঠিক সময়ে চিকিৎসা করতে হবে। আমরা শুধুমাত্র আলোচনা শুনলে চলবে না, আমাদের এই আলোচনাগুলোর নির্যাস আমাদের নিজের জীবনে কাজে লাগাতে হবে। আমরা ঝুঁকিগুলোকে যাতে এড়িয়ে চলতে পারি, তাহলেই সুস্থ থাকতে পারবো। আল্লাহ হাফিজ সকলকে।